আমি একজন রাজনীতিবিদ, আমি সালমান শাহর মা, আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যা যা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। একটা কোরআন হাতে দিছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, এই তো সঁপে দিছিলাম, এই কোরআনের বিচারই হচ্ছে। তো সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা আম্মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না। ওই রড ওখানে গিয়ে আমি বললাম আল্লাহ রে, ইমন ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে ফালাই দেয় তাহলে তো তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে, তারপর উপরে উঠছে রাত্রে মেরে ফেলছে। কিন্তু সোহান কি বলছে, শাবনূর গালে কামড় দিছে। আরে একটা কুত্তা এত পাবলিক মানুষের সামনে তার মালিকরে কামড় দিবে না? কোর্টের রায় হয়েছে 164 এর জবানবন্দিতে আমাদের ওই আসামি রিজভি, তার জবানবন্দিতে 164 এ যেটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কোর্টের নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয়। তো এর আগে যখন ইউডি মামলা করছিল তখন তো আমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে, সেটা তো আর অন্যান্য আসামি আছে। আর ওইখানে রিজভির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নামগুলোই আছে, কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে, আরো অনেক আসামি হবে, 100 খানেকের উপরে, 70-এর উপরে হবে। তো কারণ যারা জড়িত, যারা ফ্যামিলিতে আরো ছিল, চাকর কাজের লোক টোক ছিল, তারা আসবে, এফডিসির অনেক আসবে, কারা যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে, আমাদের যা তদন্ত সংস্থা যারা আছেন, পিবিআই মনোজ কুমার থেকে সবাই আসবে, আপনার সিআইডি ডিবির যারা আগে তদন্ত করেছেন এবং প্রহসন করেছেন, যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন, এরা সবাই আসামি হবেন। তাহলে এতদিন আসলে মানে কেন এই 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 তদন্তটা হলো না? বা যে আমরা দেখলাম লাস্ট সালমান শাহর সেই বাসায় পুলিশ গিয়েছে, তদন্ত করেছে, এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা ধামা চাপা পড়ে ছিল? বা কারা এটার পিছনে ছিল আসলে, আপনার কি মনে হয়? এতদিন তারা গেল না কেন, দেখালো না কেন, করলো না? এটা তো আমারও প্রশ্ন। আমার ঘরে ফোনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে, ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন, কতদিন পরে তাদেরকে বলে কয়ে একটা বাড়তি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না। তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স, আমি ফ্যানটা খুলে এনেছি, এনে ঘরে থেকে তো জং পড়ে যাচ্ছে, এটা আছে, তারা তো সাক্ষী নেয় না। পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট পার্ট করে দেখালাম, তারা ফুল তুলে নিল, জিজ্ঞেস করলো, আমার আইও ছিল সিরাজ, তো তারাও তো পটে গেল। আমি তো জানতাম না, এত কষ্ট আমি করছি, কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই, শুনেছি বিশ্বাস করি নাই। আমরা সালমান শাহর ভয়েস রেকর্ড দিয়েছি, রুবি আমার আসামি, সে রাজসাক্ষী হয়ে সে বলছে খুন করে সালমান শাহ খুন হয়েছে, সেটা দিয়েছি, সেটাকে তারা তো আক্কা করে নাই। তারা প্রভাবিত হয়েছে বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা। এখন কারা তারা আমরা তো জানি না, একটু প্রশাসন বিচার করে বার করবে এখন কারা। যারা আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে থ্রেট দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে, ফিল্ম করে নাই, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো ফিল্মি ইন্ডিকেট, ফিল্মের সিন্ডিকেটের সবাই, ফিল্মের সবাই তখন আজিজ মোহাম্মদ ভাইয়ের পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহর বিপক্ষেই কাজ করেছে। এবং সঙ্গে তার স্ত্রী, তার ফ্যামিলি, তার শাশুড়ি নাকি, এখন তো আমরা জানতে পারতেছি, আমি তো জানি না, আমরা তো এগুলো জানি না। এবং ইমন, আমার ইমন মরে যাবে এটা গুনাহ করেও, মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না, আমরা মারা গেছে জেনে তো যাই নাই। আমরা গেছি, সাবিনুরের অ্যাসিস্ট্যান্ট সেলিম ফোন করে বললো আমার আমার হাজবেন্ড ওই বাসা থেকে আসছে, এসে আধ ঘন্টা হয় নাই, উনি বসছে খালি, আমরা সিলেট যাব, তখন ফোন আসলো। ফোন আসলো, আমরা বেরোই গেলাম, কি হয়েছে আমরা তো মনে করছি জমা যেটি করছে হয়তো ঘুম ফিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, কিন্তু মরে গেছে এটা কল্পনাও করি নাই। কারণ আমার ছেলে তো মরার কথা না। আগের দিন সন্ধ্যা বেলা কথা হয়েছে আমার সাথে 5টায়, 11টা 12টায় বাবা ছেড়ে দিয়ে আসছে বাসায়। তো সেখানে জোয়ান ছেলে মরে যাবে কেমনে, আমি বা কেন চিন্তা করব সেটা? তো ঘরে ঢুকে কাউকে পাইলাম না, ঘরটা খালি, দরজা খোলা, দৌড়ে ঢুকলাম। একটা বার হইলো, ওই কয়দিন আগে আসছিল আমার বাসায় একটা ছেলে, ওর ডান্স ডিরেক্টর নজরুল, আমাকে বললো, আমি বললাম তুমি কে? বলে যে আমি এফডিসি ডান্স ডিরেক্টর, ভাইয়াকে নাচ শিখাইতাম ফিল্মের, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে জরুরি। আমি বললাম কি কথা? বলে আপনার ছেলের সম্বন্ধে কিছু কথা। তো আমি বসাইছি আমার লাউঞ্জ রুমে, বসে আমরা কথা বলতেছি। তো সে বলতেছে আপনার ছেলেরে বাঁচাইতে হইলে আপনি, মানে বলা শুরু করছে। ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড শোয়া ছিল, উনি উঠে আসছে কি জন্য, ওকে দেখে বলতেছে এই ড্রাগ এডিক্ট ছেলেটা এখানে আসছে কেন? তো আমি বললাম এরকম এরকম বলতেছে। বলে কি বলে এইসব, আমার ছেলে মা মরে যাবে কেন, যা বারে, বার করে দিছে। ও সিঁড়ি দিয়ে যখন নামার সময় বললাম আম্মা আপনি কথাগুলো শুনলেন না, আপনি কিন্তু ভাইয়ারে বাঁচাইতে পারবেন না। এই কথাটা আমাকে মনোয়ারাও বলছে মাসখানেক আগে,
ভাইয়ারে বাঁচাইতে হলে ওরা শুটিং এ গেছে, আমার কাছে পাখি কতগুলা ছিল ওগুলা রেখে যাইতো আমার বাসায়, আর কাজের বুয়াটা আমার বাসায় রেখে গেছে। তখন বলছিল, তো আমি বলছি এবার মনোয়ারা তোমাদের বান্দিয়ানা স্বভাব গেল না, তুমি বউর পিছনে লাগাইতে আসছো আমার কাছে। তখন বলছে আম্মা আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে না, আম্মা ভাইয়াকে ভাবি আপনার কাছে নিয়ে আসেন, নাইলে বাঁচাইতে পারবেন না ভাইয়ারে। তো যখন উঠলাম ওই বাসায়, তখন দেখি ওই নজরুল শেখ খালিগা, একটা জিন্সের প্যান্ট গুটানো হাঁটুর নিচ পর্যন্ত, কান্দে একটা ভিজা লাল গামছা, আর কোলে ওই ডলির ছেলে ছোট বাচ্চাটা, যেটা আমার কাছে আকরানি ছিল, ওটা সামিরার মার বাসায় নিয়ে গেছিল ভাগাইয়া, ওই খুনের আগের দিন আসছে ঢাকায়। তো ও ঢাকায় আসছে কেন লন্ডন চিটাগাং থেকে? ও তো লুকানো ছিল এতদিন এটা। তারপরে ঘরের মধ্যে একটা মানুষ, সামিরাকেও দেখলাম না, কাউকে দেখলাম না, খালি কিচেনের মধ্যে একটা আওয়াজ শুনছি যে টুকটাক শব্দ হচ্ছে। যখন ইমনকে নিয়ে আমরা বিছনা থেকে, আবুল পালাই গেল, তেল দেওয়াতে ছিল, ডাক্তার আনতেছে বলে আর আসলো না ফিরত। একটা লোক বসা ছিল খাটের উপরে, উঁচা লম্বা 6 ফিট, কালো একটু ভীম ধরনের বিকট, আমরা চিনি না ওকে। আমরা ঢোকার পরে লোকটা বের হয়ে চলে গেছে। আর মনে হয় পার্লারের একটা মেয়ে, দুজনে আবুল আর ওই মেয়েটা তেল দিচ্ছিল, ওরা আমরা ঢুকছি পরে ঢুকে চলে গেল। এখন আমরা কি করব? আমি যখন দেখলাম আমার ছেলে নীল হয়ে যাচ্ছে, নোখ, তারপরে ঠোঁট, আমি বললাম এখানে ডাক্তার, বলে আবুল ডাক্তার আনতে গেছে। আবুল তো আর আসেই না, আর আজ পর্যন্ত দেখি নাই আবুলকে। 9 তারিখ, 9 দিন পরে তার ঘর যখন খুলছিল, তখন ওই সামিরার বাপ মার সাথে দেখছিলাম ওই বাসায়। মাকে কিন্তু খুব সুন্দর ভাবে তারা রাখছে, মাকে কিছুতে আনে নাই। ওর মা এখন তো রিজভির সাক্ষীতে আসছে, তার মারই প্ররোচনা এগুলা হয়েছে, বাপও ছিল, সবাই ইনভলভ। ওইখানে আবুলকে শুনছি 9 দিন পরে বলতে, যখন পুলিশ আমাদের বাসা সার্চ করতেছে, সব রেকর্ড করতেছে, আবুল বলতেছিল সামিরার বাবাকে যে স্যার আপনি এটা কি করলেন, কাঁদতেছে, বলতেছে আমাকে কইছিলেন না আপনারা আমার বাঁচাই দিবেন। তখন উনি বলছে চুপ কর। পরে শুনছি যে তাকে 70,000 টাকা দিয়ে তাকে কি গরুর খাবার না কি একটা করে দেওয়া হয়েছে। চাকর, আমার ঘরের চাকর চাকরানি সবাই গেল কোথায়? আমার ছেলের ঘর মানে আমার ঘর, এরা গেল কোথায়? আর আমার আয়ত্তে থাকার কথা না? জি। এরা তো সব আচ্ছা, জাতের কাছে। আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে যে সামিরার সাথে কি আসলে সালমান শাহ যখন নায়িকাদের সাথে, যেমন মৌসুমীর সাথে কিংবা হচ্ছে শাবনূরের সাথে যখন জুটি হতেন বা হয়ে কাজ করতেন, এগুলো কি কোনো কারণে সামিরা জেলাসি ছিল আপনার কাছে মনে হয়? কখন আপনি টের পেয়েছিলেন এরকম বিষয়? অবশ্যই ছিল। একটা ঘটনা আমি বলি, এটা বোধহয় কাউকেই বলি নাই। সিলেট গেলাম আমরা, ওই মাঝখানে আমি তো সপ্তাহে সিলেট যেতাম, আমার নির্বাচনী এলাকা ওইটা মৌলভীবাজার, ওখানে গেছি আমরা। তো ঈদের সময় সামিরা, ঈদের সময় ওখানে সব পলিটিক্যাল লোক, আমার এরিয়ার লোকজন থাকে, আমি সেখানে কুরবানি করছি। তো ঈদের আগের দিন ইমন যাওয়ার কথা, আগের দিন যায় নাই, সকালে রওনা দিতে দিতে তার দুপুরে বিকালে গেছে আমার বাসায়। তো ওইখানে যাওয়ার আগে আমি সিলেট চলে গেছিলাম। সিলেট থেকে আসার পথে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার গাড়ি হয়ে, তো আমরা বাসায় আসছি, এটা শুনে ইমন তো সকালে রওনা দিয়ে পৌঁছাইছে বাসায়। তো যাই হোক, বসার পরে গাড়ি টাড়ি তুলে আমরা রওনা দিয়েছি। তো আমরা আসতেছি, যেমন ইমনের আব্বার সামনে, পিছনে সারান, আমি আর সামিরা, 3জন বসা। তো ফেরিঘাটে এইসব জায়গায় আটকায়। তো আটকাইলে তো সালমান শাহকে দেখতেছে, চিনে, আমাকেও চিনে, এরা গাড়ি ভিড় করে যাচ্ছে। তো কেউ বলতেছে, আমাকে বলতেছে যে ইয়ে শাবানা, ববিতা, এরকম মানুষ তো চিনে না, সাধারণ মানুষ। ওই গাড়িতে ঝগড়া লেগে গেছে। ওকে শাবানা বলছে বলে আই রে ঝগড়া সালমান শাহর সাথে, হ্যাঁ আমার এই বলছে, ওই বলছে। তখন না পেরে সে বলছে কোথাও তুমি আমার সাথে আর যাবা না, তোমাকে সাবানা বলে, সাবানা কি ফেলনা মানুষ, এরকম বলছে। কথায় কথায় ঝগড়া, মৌসুমী নায়িকা এটা নিয়ে ওইটা নিয়ে, হ্যাঁ অবশ্যই ঝগড়া হইতো ওইগুলো নিয়ে। এটা তো আমি কেন, ওদের সাথে যারা আছে তারাই তো বলতেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আপনার কাছে মনে হয় কি যে আসলে এই বিষয়গুলো নিয়েই আসলে সালমান শাহ বা সামিরার মধ্যে কোনো ধরনের ঝামেলার যে এরকম কিছু হতে পারে? আমরা প্রথম আসছে যে আসার পর থেকেই সামিরা, এরা ফ্যামিলিটাই ওই রকম, এরা বেশি স্বাধীন এবং বেশি তারা, এরা সংসারী না। কিন্তু আমার কাছে ছিল বলে, আমার কাছে থাকলে হয়তো বা এতটা হইতো না, ঘর সংসার করতো, বদলে যাইতো। আমার ইচ্ছা ছিল যে এটাই বদলে যাইতো, আমরা যেরকম ঘর সংসার করি। আমি তো রাজনীতিও করছি, যাওয়ার আগে কোনোখানে মিটিং এ গেছি, আমার ছেলে, আমার ইমন আমার সঙ্গে নোয়াখালী গেছে, 3 দিন 4 দিন থাকছি আমরা। আমার ছেলে অনেক জায়গায় আমার সাথে শুটিং হয়ে গেছে। এখন বলতে গিয়ে তারা প্রমাণ করাইতে চায় আমার ছেলে আমার রাজনীতি পছন্দ করতো না। ছি 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 ছি, কি বাজে কথা। আমার ছেলে, আমি যখন মিটিং এ থাকতাম, আমি তো রাত্রে কোনোখানে যাওয়া পড়তো না, মিটিং এ 5টার আগেই শেষ। আমার হাজবেন্ড অফিস থেকে আসার আগে আমি ঘরে চলে আসতাম। আমার হাজবেন্ড আমার সঙ্গে মিছিলে পর্যন্ত গেছে, মিটিং এ সবখানে গাড়ি নিয়ে।
সেই গাড়ি চালাতো যখন মিটিং এ যেতাম আমি। আর বড় দূরে কোথাও গেলে ড্রাইভার যেত। আমার যে কোনো একটা বাচ্চা থাকতো, আমার পলিটিক্যাল আমার যারা জুনিয়র আছে তারা আমার সাথে থাকতো। তো আমার এখন চরিত্র খারাপ, রাজনীতি কি চরিত্র খারাপটা করে না শিক্ষিত জনরা করে? আমরা শিক্ষিত, একটা ভদ্র স্টেটাস আমাদের। স্বামীরাদের মতো ওই নাপিত ব্যবসায়ী আমরা চুল কাটার ব্যবসা করে না। যারা পার্লার ব্যবসায়ী এরা অধিকাংশই তো অন্যরকম। যারা প্রভাবিত যারা সম্ভ্রান্ত ফ্যামিলির কিছু মানুষ আছে তারা ভিন্ন জিনিস। কিন্তু এইটা এই মেয়েটা আমাকে ছোট করার জন্য যা যা দরকার, সে বলে ইমন নাকি আম্মা ডাকতো না, সে ডলি জহুর আন্টি বলছে কি, ডলি জহুর আন্টি কেও বলাইছে, তারা তো আজিজ মহোদয়ের লোক। ও যদি আম্মা ডাকতো না তাহলে তুমি স্বামীরা আম্মা ডাকছো কেমনে আমাকে? ইমন যদি ডাকতো না, আমার প্রশ্ন এখানে। তো এটা বলে কি করলো? এটা বলার কারণ আমাকে ছোট করা না, সালমান শাহকে ছোট করা হচ্ছে। সালমান শাহকেই এরোগেন্ট বেয়াদব একটা প্রমাণ করা হইলো। এদিকে ভালোবাসা দেখাইয়া যে আমাকে আম্মা ডাকতো, আম্মু আম্মু, আর এদিকে দেখাচ্ছে যে ছেলেটা বেয়াদব ছিল বা তার মানেই মা ডাকতো না। এটাই তো না, বুঝতে পারছো এটা? মানে সালমান শাহর বিয়ের পরে সামিরা বা সালমান শাহ আপনাদের সাথে না থেকে আলাদা কেন থাকতো? এটা কি সামিরার জন্য নাকি মানে অন্য কোনো কারণে? অন্য কি কারণ থাকতে পারে? সামিরের কারণেই। আমার কাছে ছিল ডেইলি বিকালে এমন শুটিং থেকে আসলে ঝগড়া হইতো। শুটিং এ যাওয়ার আগে রাগারাগি ঝগড়া জাতি, ওদের রুমে বসলেই তারা ঝগড়া হইতো, কোন সময় গল্প করতে দেখি নাই। আমাদের ইচ্ছা ছিল কিছুদিন তারা একসঙ্গে থাকলে আমরা আবার বিয়ে শাদীকে ডেকে করে আমরা কাজী ডেকে আমরা অনুষ্ঠান করব, করে রিসিভ করব। কিন্তু সেটা আর হয়নি। তার মা বাবা একটা রিসিপশন করলো চিটাগাঙে, আমাদের নামও দেয় নাই কার্ডে, দোয়া দাও তো করে নাই। সম্ভবত ভাবে আমি যাইনি, সালমানও যাইতে চাইছিল না। পরে ওর বাবা, আমরা বলছি না তুমি বিয়ে করছো, তোমাকে যাইতে হবে। বাসা আলাদা করার সময় সালমান বলছিল না আমি আলাদা বাসায় যাবো না, আমি ওকে ডিভোর্স করব। তখন আমরা বলছি তুমি বিয়ে করছো, সংসার করতে হবে তোমার, তুমি যাও। একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও, তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম। এই তো সঁপে দিছিলাম, কোরআনের বিচারই হচ্ছে, দেখাচ্ছে আল্লাহ। আমি এটা কিন্তু বলছিলাম রে, ইমন যখন তার ঘরে উপরে উঠে আমাকে দেখায়, ঘরটা দেখায় যে ড্রেসিং রুমে তারা ওকে মারছে, ওই গ্লাস কিন্তু খোলা, ওখানে রড নাই, দেখো ঘরে গেলে ওই রড, ওখানে গিয়ে আমি সব আল্লাহ রে, ইমন ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে ফালাই দেয় তাহলে তো তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে। 29 বছর ওরা প্রভাব খাটাইয়া আমার মামলাকে, যেখানে মামলা গেছে সেখানে তারা পয়সা দিছে, খাটাইছে, তারা সব এক হয়ে গেছে, হয়ে গিয়ে রাষ্ট্র আমার বিপক্ষে গেছে, গিয়ে কোটি কোটি টাকা তারা খাইছে, খাচ্ছে, এখনো তারা ওইটাই চলতেছে। সে কিন্তু আল্লাহর হুকুমে দেশটা স্বাধীন হয়েছে, প্রভাব মুক্ত হয়েছে। আমি জানতাম না সেদিন রায় হবে। আমি জিজ্ঞেস করছি যেদিন বলছে যে প্রথম একদিন আমার ভাইকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, সে অ্যাটেন্ড করছে। সেকেন্ড একটা ডেট পড়ছে, আমি জীবনেও ভাবি নাই ওই দিন রায় হবে আর এই রায় হবে। আমি তো নিরাশ হয়ে বসে আছি যে আবার ওই দিনও আবার ডেট পড়বে বা কিছু একটা হবে, কিন্তু অভাবিত ভাবে যেখানে জজ সাহেব পড়ছেন, দেখছেন, ওই দিন রায় দিয়ে শেষ নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে ওই দিন মক্সি আরো কয়টা ডেট পড়বে, এভাবে কি হয়ে যায় এটা চিন্তাও করি নাই। শুনছি আমি রায় দেওয়া হবে, তা আমি জিজ্ঞেস করলাম কিসের রায় এত তাড়াতাড়ি দিয়ে দিবে? কারণ বিগত দিনে তো আমরা ভুগছি, কত যে আমি কোর্টের বারান্দায় আমি ঘুরছি, কত সিকিউরিটি প্রবলেমে ঘুরছি, কত কত থ্রেট আমাকে দেওয়া হয়েছে কোর্টে। আজিজ মহোদয়ের লোক দিয়ে, আজিজ মহোদয়ের উকিল ছিল ওখানে, আমাকে ফলো করতেছিল, ওর লোকজন আমাকে ফলো করতেছিল, কিন্তু আল্লাহর রহমত সবসময় আমার সঙ্গে কোর্টের 60-70 জন, 30-40 জন উকিল আমার সঙ্গে থাকতো। তা আমরা কোর্টে উঠছে জানলে তারা চলে আসতো। কিন্তু আমার দেশে এখনো কিন্তু মামলাটা নষ্ট করার চেষ্টা চলতেছে। ওই যে ডলি জহুর, তারপরে দেবী গাফফার, তারপর সামিরা, এরা সবাই মিলে আমার বিরুদ্ধে, ডন আমার চারিত্রিক আমার গায়ে নাকি সামিরা বলছে, সালমান ডন বলছে সালমান শাহ বলে আমার গায়ে হাত তুলছে, মারছে, ডন দেখছে। তো বাস তাকফার আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কসম খায়া বলতেছি, ডন কোনোদিন আমার বাসায় আসে নাই গ্রিন রোডে। সামিরার বাসা তো যাইতোই। আমার সাথে একদিন সিলেট মিটিং এ দেখা হয়েছে, ডনকে দেখলাম ওই দিন। একদিন ইমন গেছিল ইমনের সাথে, আর ডন বলতেছে আমাকে ইমন গায়ে হাত তুলছে, সে নাকি দেখছে। তো বাস তাকফার আল্লাহ জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে কিয়ামতের দিন। আমার ছেলে চোখ তুলে তাকাইতো না আমার দিকে, প্রত্যেকটা কথা আমার শুনতো। এখনো সারান বলে তোমার তো মামিস বয়, তোমার ওইটা ছিল, তুমি আমাকে অত আদর করো না, তোমার ওই ছেলে নিয়ে তুমি এখনো 30 বছর পরে আসো, তুমি এখনো ওইটা বন্ধ করো না, বলে তোমার ওইটাকে বেশি আদর করো। ও প্রত্যেকটা কথা আমার শুনতো আমার বাচ্চাটা। 7 দিন আগে সে বলে গেছে মা স্বামীরা খারাপ হয়ে গেছে, অনেক বাজে একটা ল্যাঙ্গুয়েজ বলছে। আমি যে বাবা বউ সম্বন্ধে এগুলো বলে না, ঠিক হয়ে যাবে, এটা প্রথম প্রথম সংসারে অনেক ঝগড়াঝাটি হয়। বলে না মা তোমাকে তো অনেক কথা জানাই না, ও এরকম এরকম হয়ে গেছে। তারপর আমি অনেকক্ষণ দুঃখ পাইছি, আমি চুপ করে থেকে বললাম ছেড়ে দে তাইলে, নিজের জানটা শান্তি কর, চল ছেড়ে দিয়ে চলে আয় এখানে। বলছে তোমার কাছে তো আম্মা ওরা আসতে দিবে না আমারে। আমি বললাম ওরা কারা?
এটা উত্তর দেয় নাই। তারপর বলছে আমি যে ওরে ছেড়ে দিলে আমার এত টাকার লগ্নি মানুষের আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো ও এমনি চলে যাবে আম্মা, আমি অপেক্ষায় আছি ও কোনদিন চলে যায়। তো সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা আম্মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না, তোমাকে নিয়ে আমরা ব্যাংকক ঘুরে আসবো। আমাদের প্ল্যান ছিল, ইমনের প্ল্যান ছিল যে ওই বছর শেষ হইলে সব ছবি সাইনিং শেষ করে আর টাকা নিবে না, সাইন করবে না, আমরা আমেরিকায় চলে যাব, আমেরিকায় সেটেল হব, ওখানে সে সালমান শাহ প্রোডাকশন খুলবে এবং তার বাবা চালাবে, ওইখান থেকে সে সিনেমার ঢাকার ছবি করবে, ওখানে শুটিং করবে, বিদেশে বিভিন্ন জায়গায় শুটিং করে বাংলাদেশে ছবি চালাবে। এত পরিকল্পনা 7 দিন আগে করে 4 দিন আগে বলে এনে 2 তারিখ পাবলিক লাইব্রেরি হলে সে পুরস্কার পায়, পুরস্কৃত হয়ে 6 তারিখ সে আত্মহত্যা করে ফেলছে। ওই যে প্রেম পিয়াসী রেজা হাসমত বলতেছে ওখানে কোনো ঝগড়া টগড়া কিচ্ছু হয় নাই, রাগারাগি তার বউর সাথে রোজই হইতো, হয়তো আসার সময় ঝগড়া হয়েছে গাড়িতে, তারপর উপরে উঠছে রাত্রে মেরে ফেলছে। কিন্তু সোহান কি বলছে, শাবনূর গালে কামড় দিছে, আরে একটা কুত্তা এত পাবলি মানুষের সামনে তার মালিকরে কামড় দিবে না। তো শাবনূর অভিনেত্রী হইতে পারে, তাই বলে বেয়াদব বেহায়া ওরকম আমরা কি মেনে নিব? তার বাবা ওখানে বসা ছিল। এটা তো বারে বারে রেজা হাসমত বলতেছে এটা এদের বানানো। এই যে সোহান, তারপর আনন্দ ফিল্মস এর সুকুমার রঞ্জন, এরা সবাই কিন্তু একটা গ্রুপ হয়ে আমার ছেলেকে মারছে। আর সামিরার কারণে কিন্তু মৌসুমীর সাথে গন্ডগোল হইতো, সামিরা বই করতো না, পরে শাবনূরের সাথেও ছবি জুটি করতে দিত না। এটা আজিজ মহৎ ভাইরা করাইছে সামিরারে দিয়া। এরা জুটি সফল হয়ে যাচ্ছে, বাংলাদেশে একচেটিয়া সালমান শাহ ছবি করতেছে, এইটা বন্ধ করার জন্য সামিরাকে দিয়ে এটা করাইছে এবং শেষ মুহূর্তে খুন করাইছে যে তারা পারে নাই এটা। তাকে শেষের দিকে ছবিগুলো দেখে হয় আত্মহত্যা না হয় ফাঁসি, এই ধরনের জিনিস করানো হয়েছে প্রভাবিত করার জন্য। আমি আমার নামে যা ইচ্ছে বলুক, আমি কে? আমি একজন রাজনীতিবিদ, আমি একজন ক্লাস 1 অফিসার ম্যাজিস্ট্রেটের ওয়াইফ, আমি একজন প্রথম শ্রেণীর মানুষ, সালমান শাহর মা, আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যা যা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। আমি কারোর বদনাম করতে চাই না। পেনসিলভেনিয়াতে মেরিল্যান্ডে থাকে রুবি, রুবি নিজেই সাক্ষী দিতে চাইছিল, তোমাদের এখানে ভিডিও আছে, ওকে খোঁজ করার দরকার, ওকে হয়তো মেরে ফেলছে। ও বলছে আমাকে ফেসবুকে না দেখলে, ও ভিডিওতে বলছে মনে করবেন আমাকে মেরে ফেলছে, ওকে ঘুমের ফ্যামিলির বাবা টাবা গেল গিয়ে সব দিয়ে আসছে। ওকে বাবা ভালো থাকবেন, দেশবাসীকে সালাম, সবাই আমার সাথে যেন থাকেন, আমাকে সাহায্য করেন, আল্লাহর সাহায্য আমার সাথে আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।